আচমকা চোখের সামনে বিশ্বসেরা সব মাউন্টেন্স দেখে রীতিমতো ভয় পাওয়া শুরু করেছিলাম। কারণ আজকে আমার থাকার কথা ছিল 40°C শহরের জ্যামজটের মাঝখানে। তার বদলে চারপাশে বরফ, স্নোফল, হাড় কাঁপানো ঠান্ডা, কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। সবচেয়ে বড় কথা, আমি নিজের ড্রিম ডেস্টিনেশনে দাঁড়িয়ে থেকেও কোনো কিছু ফিল করতে পারছি না। এখন এই ভ্রম থেকে বের হওয়ার রাস্তা একটাই, সাদাম একটা রং চা দিয়ে দিব। এমন কোনো ট্রেক আছে যে জায়গাতে মনে কর যে হিমালয় দেখা যাবে, আবার খরচ আহামরি না, ভিড়ও থাকবে না? আছে। নাম কি? মারদি হিমাল। খরচ কত? অ্যাকাউন্টে কত আছে? অ্যারাউন্ড 45। হয়ে যাবে। চল যাই। এ ভাই কই যান? চা বানা লাইছি। আপনার চা আপনিই খান। জীর্ণশীর্ণ এক হৃৎপিণ্ডে আজ বহুদিন পর উল্লাস উকি দিচ্ছে। মিডল ক্লাস ফ্যামিলির দুটো ছেলের প্রথম ফ্লাইট, তাও আবার কোনো কান্নাকাটির সিন ছাড়া। এই কেসটা যে আসলে কতটা রেয়ার, এটা এয়ারপোর্টে 10 মিনিট দাঁড়ালেই বোঝা যায়। যদিও এক্সাইটমেন্ট ভয়ে পরিণত হতে খুব একটা সময় লাগলো না। শোন, এটা তোদের প্রথম ট্রিপ। ইমিগ্রেশন একটু ঝামেলা করতে পারে, আলাদা একটা রুমে নিয়ে ইনভেস্টিগেট করার চান্সও আছে। বাট ভয় পাবার কোনো দরকার নেই, জাস্ট একটু কনফিডেন্ট থাকবি, তাহলেই হবে। উপদেশ হিসেবে বন্ধুর বলা মাত্র 3টা লাইন আমার ভেতরে তখন দুশ্চিন্তার একটা ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমাদের কোনো ধারণাই ছিল না যে ফ্লাইটে আজকে আমাদের সাথে যেটা হতে যাচ্ছে তার সামনে ইমিগ্রেশন একটা তুচ্ছ ঘটনা মাত্র। অবশ্য ফ্লাইটের কাহিনী তো আর আগে থেকে জানতাম না, তাই চেক ইন স্টাফ যখন একবার বাঁকা চোখে দেখলো আর তার সাথে সাথে একটা প্রশ্ন ছুড়ে দিল, আপনাদের দুজনের কি প্রথম ফ্লাইট? তখন মনে হচ্ছিল যেই গাড়িতে আসছি ওইটাকে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত হয়নি। অন্যদিকে ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট স্ক্যান করে আরেকজন অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া মাত্রই প্রশ্নোত্তর পর্ব শুরু। কিছু বেসিক প্রশ্নের পাশাপাশি আমাদের পেজ দেখতে চাইলো। ভাবলাম পেজ দেখে হয়তো ছেড়ে দেবে, কিন্তু উল্টো আরেকটা রুমে নিয়ে গেল। এবার আগের প্রশ্নগুলোর সাথে নতুন অফিসার আমাদের একটা ভিডিও দেখতে চাইলেন। ভিডিওটা ওনার কেমন লেগেছে তা জিজ্ঞেস করতে মনে নেই, কিন্তু উনি কন্টেন্ট রিলেটেড একটা সাজেশন দিয়ে ছেড়ে দিলেন। মনে হচ্ছিল ব্যাপারটা শুধুই একটা ফর্মালিটি। এর মধ্যেই চোখের সামনে যখন একজনকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো তখন ধারণাটা বদলে গেছে। তবে কে জানতো যে আসল দুঃস্বপ্ন এখনো শুরুই হয়নি। প্রবল উত্তেজনা আর হাতে বোর্ডিং পাস নিয়ে উঠলাম বাসে। 2 মিনিটের বাস যাত্রা শেষ হতে না হতেই চোখের পলকে একটা ফটো সেশন শেষ হয়ে গেল। বিমান বাংলাদেশ এই বোয়িং 737-800-এর নাম দিয়েছে ময়ূরপঙ্খী। ফ্লাইটের সঠিক সময় টেক অফ, জঘন্য একটা স্যান্ডউইচ, 35,000 ফিট উচ্চতায় 40 মিনিট যাবৎ ক্রুজিং, সবকিছুই ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী হচ্ছে। এখন শুধু ল্যান্ডিংয়ের অ্যানাউন্সমেন্টটা দেওয়া বাকি। এমন সময়ে ক্যাপ্টেন বলে উঠলেন যে ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টে ঝড় হচ্ছে, যেটা স্বাভাবিক হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তাই এই সময়টাতে আমরা কাঠমান্ডুর দক্ষিণ আকাশে রোলিং করব। এই পর্যন্ত সিচুয়েশন একদম নর্মাল, কিন্তু এরপর 20 মিনিট গেল, 30 মিনিট গেল, 1 ঘন্টা গেল, কিন্তু আমাদের রোলিংও শেষ হয় না, ক্যাপ্টেনও কিছু বলে না। অবশেষে 1 ঘন্টা 10 মিনিট রোলিং আর টোটাল 2 ঘন্টা 20 মিনিট ফ্লাই করার পর ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট। কাঠমান্ডুর দক্ষিণ আকাশে আমরা সহ আরও 5টি এয়ারক্রাফট দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট যাবৎ রোলিং করছিলাম। আনফর্চুনেটলি কাঠমান্ডুর আবহাওয়া এখনও অপরিবর্তিত, যেটি স্বাভাবিক হতে আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। অন্যদিকে আমাদের এয়ারক্রাফটের ফুয়েলও প্রায় শেষের দিকে। এটা শোনার পর ভাই এক মুহূর্তের মধ্যে যেন শরীরের সব শিরা উপশিরার মধ্য দিয়ে এক প্রকার বিদ্যুৎ খেলে গেছে। তার মানে আমরা আশেপাশের কোথাও এমার্জেন্সি ল্যান্ডিং করব।
নিজের প্রথম ফ্লাইটকে স্মরণীয় করে রাখার জন্য এর চেয়ে বেশি কিছু হতে পারে এটা আমি বিশ্বাস করি না। অবশ্য বরাবরের মতো এবারও আমি ভুল। সবাইকে অবাক করে দিয়ে ক্যাপ্টেন বলল রিফিউলিংয়ের জন্য আমরা ঢাকায় ফেরত যাচ্ছি। এর ঠিক 1 ঘন্টা 10 মিনিট পর আমরা আবার ঢাকার মাটিতে, যেখানে আমাদের 1 ঘন্টা 10 মিনিট ফ্লাই করে কাঠমান্ডুতে থাকার কথা ছিল, সেখানে প্রায় 3 ঘন্টা 30 মিনিট ফ্লাই করার পর আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে এসেই দাঁড়িয়েছি। এরপর 1 ঘন্টায় রিফিউলিং আর বাকি সব প্রসিডিওর শেষ করে একই টিকিটে আমরা দ্বিতীয়বারের মতন টেক অফ করলাম। এবার গল্পে আর কোনো টুইস্ট নেই। আল্লাহর রহমতে এক্স্যাক্টলি 1 ঘন্টা 10 মিনিটেই আমরা ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টে ল্যান্ড করি। অজস্র জল্পনা কল্পনার পর নতুন একটা দেশে চলে তো আসলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাছে এদেশের ভিসা নেই। প্রথমবার আসছি, তাই এই সুবাদে এই ডিভাইসে নিজের সব তথ্য দেওয়ার পর 30 দিনের ফ্রি ভিসা দিয়ে দিল। এই সুযোগটা শুধুমাত্র প্রথমবারের জন্যই, কারণ দ্বিতীয়বার থেকে প্রতিদিনের জন্য $3 গুনতে হবে। অন্যদিকে নেপাল ইমিগ্রেশনের রিটার্ন টিকিট আর হোটেল বুকিং দেখে কোনো এক্সট্রা কথাবার্তা ছাড়াই পাসপোর্টে একটা স্টিকার লাগিয়ে দিল। বাকি ডলার এক্সচেঞ্জ আর একটা নতুন সিম নিয়ে এবারের গন্তব্য থামেল। এখানেই ডিনার করার পর একটা হোস্টেলে কোনো মতন রাতটা পার করে দিতে হবে। গতরাতে যে খুব ভালো ঘুম হয়েছে তা বললে মিথ্যা বলা হবে। অবশ্য হঠাৎ করে লো টেম্পারেচারে এসে মাত্র 4 ঘন্টার ডেডলাইন নিয়ে ঘুমাতে গেলে এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না। ব্যাপারটা আগে থেকে আন্দাজ করেছিলাম, তাই গত রাতেই হস্টেল থেকে পোখারা যাওয়ার জন্য একটা কমফোর্টেবল বাসে সিট বুক করেছি। নেপালে প্রথমবারের মতো চা খাওয়ার সময় জানলাম আজকে প্রায় 8 ঘন্টায় 200 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। একটা তরতাজা ঘুম দেওয়ার জন্য এর চেয়ে ভালো প্যাকেজ আর হতেই পারে না। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা সর্বদাই উত্তম। এর প্রমাণ জার্নির শুরু থেকেই পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে চারপাশে সবগুলো পাহাড় আমাদের দিকেই তাকিয়ে আছে। এর মধ্যেই কয়েক সেকেন্ডের জন্য হিমালয় উকি দিয়ে আবার হারিয়ে গেল। এরপর থেকে পুরো জার্নিতে যদি কয়েক মিনিটের জন্য আমার চোখ লেগে যায় তাহলে আফসোস হচ্ছিল। যদিও এই অভ্যাসগুলোকে বড় হতে দিলে ভবিষ্যতে সুখ শান্তি নিয়ে টানা হেঁচড়া শুরু হবে। আসার আগে সবার মুখে এই রাস্তার ভাঙাচোরা নিয়ে অভিযোগ শোনার পর পোখারার জার্নিটা যে এমন হবে তা কখনো কল্পনাও করিনি। অবশ্য এত সব ভালোর মাঝে একটা ঝামেলা ঠিকই তার নিজের জায়গা করে নিয়েছে। একটা ব্রেক চলার সময় বাসের একজন স্টাফ ভুলবশত হর্নের লাইন ডিরেক্ট করে ফেলে। হর্নের এই বিকট শব্দ বন্ধ করতে বেচারা চেয়েছিল হর্নের লাইনটা কেটে দিতে, কিন্তু তাড়াহুড়োয় ও পুরো বাসের ইলেকট্রিক লাইন কেটে ফেলে। তবে আমরা টেনশন শুরু করার আগেই একজন মেকানিক এসে সব ঠিক করে ফেলেছে। বাকি রাস্তায় আল্লাহর রহমতে কোনো ঝামেলা ছাড়া 3টা ব্রেক নিয়ে 7 ঘন্টা 30 মিনিট জার্নি করার পর আমরা যেখানে পৌঁছাই ওই জায়গাকেই বলা হয় ট্যুরিজম ক্যাপিটাল অফ নেপাল, মানে পোখারা। প্রথমবার পোখারার পাহাড়গুলো দেখেই কেন জানি মনে হচ্ছে যে এরা কিছু একটা লুকিয়ে রেখেছে। নিজের ফিলোসফার দিকটা আরেকটু এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, কিন্তু তার আগে কিছু লিগ্যাল ঝামেলা শেষ করতে হবে। মার্দি হিমাল ট্রেকে যাওয়ার আগে পোখারা ট্যুরিজম অফিস থেকে পারমিশন নেওয়া একদম বাধ্যতামূলক। অন্নপূর্ণা রেঞ্জের যে কোনো ট্র্যাকে গেলে অথবা অন্নপূর্ণা রেঞ্জের যে কোনো জায়গায় গেলেই আপনাকে এসিএপি নিতে হবে। তাই ট্যুরিজম অফিস থেকে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া পারমিট নেওয়ার মাধ্যমে আরও একটা দিনের সমাপ্তি। ভোরবেলার ঘুম নষ্ট করে যেই জায়গায় যাওয়ার জন্য ট্যাক্সি নিলাম তার নাম হারিচক। শুনেছি ওখান থেকে ধামপুস নামে একটা গ্রামে যাওয়ার জন্য জিপ পাওয়া যায়। প্রথমে তো জার্নিটা স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর বুঝতে পারলাম যে পোখরার পাহাড়গুলো আসলে নিজেদের পিছনে
কি লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেছে। এদিকে হাতে গোনা কয়েকটা জায়গা বাদে পুরোটাই অফরোড, তার উপর ল্যান্ডস্লাইড এখানকার নিত্যদিনের সঙ্গী। মানে এখানে যদি কিছু একটা হয়ে যায় তাহলে কষ্ট করে আর কবর খুঁড়তে হবে না, একদম রেডিমেড প্যাকেজ। 1 ঘন্টা অফরোড জার্নির পর জিপ তার গন্তব্যে পৌঁছে গেছে, কিন্তু আমাদের গন্তব্য এখান থেকে আরও 1 ঘন্টা দূরে প্রীতম দেওরালি। ওই জায়গাতেও জিপ যায়, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে নর্মালি শেয়ার জিপ যায় না, তবে এক্সট্রা টাকা অফার করলে ভিন্ন হিসাব। এখন প্রশ্ন হচ্ছে এই এত কিছু আমরা কেন করছি? সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না, আরও স্পেসিফিকলি বলতে গেলে আমি জানতে চাইও না। তাছাড়া 21 বছরের একটা ছেলের সামনে যদি কোনো কিছুর ওপরে ওঠার সুযোগ থাকে তাহলে সে এটা কখনোই মিস করবে না। এখন হোক সেটা পাহাড় অথবা এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হওয়ার কথা। নর্মালি ট্রেকাররা কাডে নামে একটা জায়গা থেকে ট্রেক শুরু করে এ পর্যন্ত হেঁটে আসে, কিন্তু কিছু এক্সট্রা খরচ করে যদি 2 থেকে 3 ঘন্টার হাঁটা কমানো যায় তাহলে আমাদেরটাও খুব একটা খারাপ ডিল না। ব্রেকফাস্টের সময় 2টা ব্যাড নিউজ একসাথে হিট করলো। প্রথমটা এক্সপেক্টেড, এখানে হালাল ফুডের কোনো অপশন নেই, মানে সামনে কয়েকটা মাংসহীন দিন অপেক্ষা করছে। আর দ্বিতীয়টার নাম বৃষ্টি। মাঝে মধ্যে সিচুয়েশন এমন হয়ে যায় যে পিছনে ঘুরে দৌড় দেওয়ার আর কোনো সুযোগ থাকে না। নিজেদের সব সেভিংস বাজি ধরে প্রায় 1000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর এখন বৃষ্টিকে ভয় পাওয়ার কোনো মানেই হয় না। তার উপর দিনের আলো শেষ হওয়ার আগেই আজকের পথ শেষ করতে হবে। যদিও টার্গেট খুব একটা বেশি না, আজকে ফরেস্ট ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পারলেই খুশি হয়ে যাব। কিন্তু আসল সমস্যার নাম যোগ। একই ঘন জঙ্গল, তার উপর ভারী বৃষ্টি। এই সিচুয়েশনে যোগ কখন কোন জায়গায় কামড়ে ধরে তা বুঝতে পারা প্রায় অসম্ভব। তবুও কোনো এক অদৃশ্য নেশায় কাঁধে 10 কেজি ওজন নিয়ে এগিয়ে যাচ্ছি। এখান থেকে রাস্তা 2 দিকে চলে গেছে, সমীকরণ একদম পানির মতো পরিষ্কার। ডান দিকের কঠিন রাস্তায় 1 ঘন্টা সময় কম লাগবে কিন্তু পরিশ্রম বেশি, আর বাদিকের সহজ রাস্তা তুলনামূলক সহজ কিন্তু 1 ঘন্টা সময় বেশি লাগবে। এমন সিচুয়েশনে মেল ইগো কখনোই হতাশ করে না, তাই আমার বন্ধু এমনভাবে ডান দিকে চলে গেল যেমন এখানে আর কোনো অপশনই ছিল না। এই কম সময়ের রাস্তা যে আমাদের জন্য সামনে বেশ কঠিন একটা পরীক্ষার আয়োজন করে রেখেছে তার প্রমাণ হিসেবে এই সিঁড়িগুলোই যথেষ্ট। আর এই পরীক্ষা দেওয়ার সময় এমন একটা জিনিস আমার নজর কেড়েছে যার এখানে থাকাটা মোটেও স্বাভাবিক না। একজন পরাজিত বীরের সুইসাইড নোট। শুনেছি এই ধরনের জায়গায় এসে বিশ্বের বিভিন্ন দেশের বাঁচার আশা হারিয়ে ফেলা মানুষজন নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাই বলে একজন বাঙালি এ ধরনের কাজ করবে, এটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। ওনার সাথে আসলে কি হয়েছিল এটা জানার আগ্রহ আমাকে এতটাই বেড়ে বসেছে যে ছোটবেলায় মায়ের শেখানো অন্যের জিনিসে হাত না দেওয়ার রুলসটা আমি অনায়াসে ভেঙে ফেলেছি। ইগোর কারণে সিলেক্ট করা রাস্তায় এসে হঠাৎ এমন একটা জিনিস দেখে ফেলেছি যেটা সামনাসামনি না দেখলে আমি কখনো বিশ্বাসই করতাম না যে দুনিয়ায় এমন কিছু এক্সিস্ট করে। এটা যে আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য এতে কোনো সন্দেহ নেই। অবশ্য এই রেকর্ডের স্থায়িত্ব কয়েক ঘন্টা মাত্র। আসলে একসাথে এত কিছু হয়ে যাচ্ছে যে ঠান্ডা আর বৃষ্টির কারণে ফুলের দ্বিগুণ সাইজের হয়ে যাওয়া নিজের হাতটাকেই এতক্ষণ খেয়াল করিনি। করলেও খুব একটা উপকার হতো না, কারণ এক্সাইটমেন্টে গ্লাভস আনতেই ভুলে গেছি। তাও 4 ঘন্টা ধরে সব চড়াই উতরাই পার করার পর আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ফরেস্ট ক্যাম্পে। मेरा होटल का नाम है होटल कोकर। इस जगह का पुराना नाम भी कोकर ही है। इसके मैं पहले इधर नीचे कैनिंग में था। वो कैनिंग में रस्सी से जर्दा में रेबल करते जाते। मेरा
बड़ा भाई बड़ा बहन तो नीचे गांव में है, कैनोनिंग में है। गांव का नाम गलेल है। हम जो लोग खा रहा है पी रहा है ये सामान कैसे आते हैं? ये सब पोखरा से बीच रास्ते तक गाड़ी में जीप में आए थे, उसके बाद डंकी में खच्चड़ में। इलेक्ट्रिसिटी अवेलेबल है इधर तक है। ऊपर ये लोग क्या हाईकिंग में जाने की प्रोसेस में है। अभी इधर लास्ट टाइम 3-4 दिन पहले ये क्या थंडर बोल रहे हैं, थंडर से ट्रांसफार्मर फ्यूज गए इसलिए आज नहीं है। कब आएगा पता नहीं। কিছু কিছু মানুষের শরীর যেখানেই থাকুক না কেন ব্রেন পাহাড়ে আসলেই কাজ করে, তাই বলে সমুদ্রে গেলে যে স্পেশাল কিছু হয় না তা বললে মিথ্যা বলা হবে, কারণ শেষবারের কামব্যাকটা সমুদ্র থেকেই দিয়েছিলাম। কিন্তু সেই সমুদ্র পৃষ্ঠ এখন আমাদের থেকে 2500 মিটার নিচে, আর যেখানে যাওয়ার জন্য এত আয়োজন ওইটা প্রায় 4250 মিটার উপরে। যেহেতু যেতে হবে বহুদূর, তাই আপাতত রেস্ট নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কয়েক ঘন্টা আগেই বলেছিলাম জীবনের বেস্ট সিনারি দেখেছি, কিন্তু আজকে সকালে চোখের সামনে যেটা আছে এটা নিয়ে কিছু বলার মতো দুঃসাহস আমি করব না। ঘুম থেকে উঠে আচমকা চোখের সামনে অন্নপূর্ণা সাউথকে দেখলে ভেবাচাকা খাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি ভাবছি অন্য কিছু। কেউ একজন বলেছিল, নট এভরি লাভ স্টোরি নিড পিপল, ইউ ক্যান ফল ইন লাভ উইথ মাউন্টেন্স। এতদিন আমি ভাবতাম এগুলো শুধু বলার জন্য বলা, কিন্তু এখন আমি এটা বিশ্বাস করতে শুরু করেছি। বৃষ্টি শুরুর আগেই গন্তব্যে পৌঁছাতে হবে, তাই সময় বাঁচাতে নাস্তা হিসেবে মাত্র 2টা ডিম খেয়েই পদযাত্রার উদ্বোধন। কিন্তু এই নাস্তাই যে সামনে কাল হয়ে দাঁড়াবে তা কে ভেবেছিল? আজকের গন্তব্য সমুদ্রপৃষ্ঠ থেকে 3210 মিটার উচ্চতায় থাকা বাদরলান্ডা, মানে আজকে আমরা 3000 মিটার ক্রস করব। একই সাথে প্ল্যান অনুযায়ী কালকে আমাদের হাই ক্যাম্প আর তারপর দিন বেস ক্যাম্পে যাওয়ার কথা, কিন্তু আজকে থেকেই হিট করা শুরু করেছে অ্যালটিটিউড। আগের দিন অ্যালটিটিউড ছিল 2 থেকে 2500 মিটার, তাই 4 ঘন্টার ট্রেকিং মনে হয়েছিল দুধ ভাত। কিন্তু আজকের গল্প একদমই ভিন্ন। উচ্চতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা, একই সাথে মনে হচ্ছে ব্যাগের ওজনও বেড়ে গেছে কয়েক গুণ। এমন সময় নাস্তা হিসেবে মাত্র 2টা ডিম খেয়ে বেরিয়ে পড়া যে আসলে কত বড় বোকামি ছিল তা একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি। এমন সিচুয়েশনে ট্র্যাক কন্টিনিউ করতে চাইলে প্রয়োজন র মোটিভেশন, যেটা দেওয়ার জন্য 2-1 পোর্টার মোর দেন এনাফ। মাত্র 10 থেকে 12 কেজির ব্যাগ নিয়েই যেখানে আমাদের অভিযোগের শেষ নেই, সেখানে চোখের সামনে যখন দেখি 30 কেজি ওজন কাঁধে নিয়ে আমার চেয়ে দ্বিগুণ গতিতে কেউ এগিয়ে যাচ্ছে, তখন আর থামার চিন্তা মাথায় আসে না। তবে এখানকার মেইন চ্যালেঞ্জের নাম ওয়েদার। কয়েক মুহূর্তের মধ্যেই সব কিছু মেঘে ঢেকে যায়, আবার হুট করেই দেখা যায় হিমালয়, তার উপর আচমকা বৃষ্টি আর টেম্পারেচার ড্রপ করার মতন ব্যাপার তো আছেই। তাই যেই অন্নপূর্ণা রেঞ্জকে আমরা দেখতে যাচ্ছি তাকে কি আসলেই দেখতে পাবো কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ নেমে আসা ট্র্যাকারদের মতে গত কয়েকদিনে শুধু আজকে 40 মিনিটের জন্য ভিজিবিলিটি ছিল। আর এই আনপ্রেডিক্টেবল ওয়েদারটাই যে কারো লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্তটা উপহার দিতে পারে, ওইটা প্রেডিক্ট করার অ্যাবিলিটি আমার নেই। 2 ঘন্টা হেঁটে যখন লো ক্যাম্পে পৌঁছাই তখন কিছু নেপালি ট্র্যাকারের সাথে পরিচয় হয়। ওরা আজকেই হাই ক্যাম্পে চলে যাবে, কারণ ওয়েদার রিপোর্ট বলছে কালকের ওয়েদার একদম ক্লিয়ার থাকবে, মানে বেস্ট ভিউ পাওয়ার জন্য পারফেক্ট ওয়েদার। ট্রাস্ট ইস্যু নিয়ে ওয়েদার ফোরকাস্টে ভরসা করা মুশকিল, কিন্তু এক্সপার্টরা যেহেতু বলছে সেহেতু আমাদের একবার চিন্তা করা উচিত। তবে এই কাজ করতে গেলে আমাদের 2 দিনের ট্র্যাক একদিনে করতে হবে, অন্যদিকে আমরা একদিনেই 1000 মিটার অ্যালটিটিউড গেইন করে ফেলবো। তাই আসলেই আমরা এই কাজ করব কি না
সেই ডিসিশন নেওয়ার আগে আপাতত আজকের গন্তব্যে পৌঁছানো উচিত। লো ক্যাম্প থেকে কিছুটা সামনে যেতেই চোখ রীতিমতো কপালে ওঠার অবস্থা। প্ল্যানিং অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি মানে এই সময়ে স্নো পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু সৃষ্টিকর্তার প্ল্যান সর্বদাই সর্বোত্তম। যত সামনে আগাচ্ছি বরফের ঘনত্ব ততই বাড়ছে। একটা সময় ব্রেন আর কোনো কিছু প্রসেস করতে পারছে না। লাইফে ফার্স্ট টাইম স্নো, মাউন্টেন্স আর চারপাশে এত এত লালিগুরাস ফুল, সব কিছু একবারে দেখলে এমনটা হয়তো হওয়ারই কথা। বাদলডান্ডায় লাঞ্চ করার পর হাতে যেই সময় আছে তাতে হাই ক্যাম্পে যেতে কোনো অসুবিধা হওয়ার কথা না। অ্যালটিটিউড আর ওয়েটের কারণে বডি অলরেডি সুপার টায়ার্ড। এর সাথে নেগেটিভ টেম্পারেচারে নেক্সট 2 ঘন্টা আরও অ্যালটিটিউড গেইন করতে হবে। তার ওপর বর্তমানে বাইরে ভিজিবিলিটি নেই বললেই চলে। মনে হচ্ছে রিয়েল লাইফে বিয়ার গ্রিলসের একটা এপিসোড চলছে। এমন সিচুয়েশনে আরও 2 ঘন্টা ট্র্যাক করার ডিসিশনটা নেহাতি বোকামি মনে হতে পারে, কিন্তু আজকে অলমোস্ট 5 ঘন্টা ধরে হাঁটতেছি। স্নো পাবো এটা আমাদের প্ল্যানই ছিল না, বাট নেপালে সাডেনলি, নেপালে বলতে আমাদের ট্র্যাকে এখনও অনেক ঠান্ডা, স্নোফল হচ্ছে, প্ল্যানে বোঝা যাচ্ছে কিনা। রোহন আমাকে ছেড়ে একটু সামনে চলে গেছে, অ্যান্ড গেস হোয়াট আই এম সিইং ফ্রম হিয়ার। ইনক্রেডিবল। নিজের ফিজিক্যাল লিমিটকে পুশ না করে যদি এখন বাদলডান্ডায় গরম কম্বলের নিচে বসে থাকতাম তাহলে হয়তো জীবনের প্রথম স্নোফলটা মিস হয়ে যেত। তখন আশেপাশে যা হচ্ছিল, যা দেখছিলাম তা সঠিকভাবে দেখাতে পারবে সেই ক্ষমতা পৃথিবীর কোনো ক্যামেরার নেই। আর যা অনুভব করছিলাম তা বুঝিয়ে বলার ক্ষমতা আমার নিজেরও নেই। এইসবের মাঝে হাই ক্যাম্পে পৌঁছাতে খুব একটা প্যারা খেতে হয়নি, কিন্তু আসল সারপ্রাইজ এখনও আমাদের জন্য অপেক্ষা করছে। 6 ঘন্টা ট্রেকিংয়ের পর একদম ভেঙে চুরে পড়ার কথা ছিল, কিন্তু তার বদলে আমার সেই ডায়েরির কথা মনে পড়ল। এই ঘটনার জন্য যদি আমি কাউকে দায়ী করতে চাই তাহলে আমার আপনজনদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই আলাদা করে আমার পক্ষে কোনো একজনকে বিজয়ী ঘোষণা করা সম্ভব না। তোমাদের কাছে আমি একজন রক্তে মাংস করা মানুষ কখনোই ছিলাম না। এক সময় আমি ছিলাম ভালো ছাত্র, আরেক সময় দায়িত্ববান ছেলে। অথচ এই ভালো ছাত্র হতে গিয়ে কখনো বলারই সুযোগ হয়নি আমি আসলে নিজে কি চাই। বাধ্য হয়েই শুধু তোমাদের জন্য আমাকে জড়িয়ে পড়তে হয়েছে অভিশপ্ত সেই 9 to 5। আসলে দোষ তোমাদের কারণ না, দোষ আসলে আমার, কারণ আমি নিজেই কখনো কমফোর্ট জোন থেকে বের হয়ে এসবে প্রতিবাদ করিনি। আর সেই কমফোর্ট জোন আজকে আমাকে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে। ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখতে চাইলে ভোর 4টায় ট্রেকিং শুরু করতে হবে। এই খবরটা গতকালকে পেয়ে গেছিলাম। তাছাড়া সূর্যোদয়ের সময়ই ওয়েদার ক্লিয়ার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। হাড় কাঁপানো ঠান্ডায় চাঁদের আলোতে হাঁটতে খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ চাঁদের আলোতে অন্নপূর্ণা সাউথ আর ফিশ টেলকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তাছাড়া কালকে রাতের কাছে এই সিচুয়েশন কিছুই না। হাই ক্যাম্পে এটা ছিল আমাদের থাকার জায়গা। এখন এই ধরনের একটা জায়গাতে থাকার জায়গা হিসেবে এটা খারাপ বলা চলে না, বাট সমস্যা হচ্ছে এখানকার ওয়েদার। আমরা জীবনের প্রথমবার কালকে রাতে হচ্ছে মাইনাস টেম্পারেচার ফেস করছি, অলমোস্ট -5°C। এখন এর আগে দেশে কখনো আমরা 10 ডিগ্রির নিচে ফেস করি না। এখন কালকে হুট করে যখন -5 হয়ে গেছে তখন আমাদের মাথায় কাজ করতেছিল যে আসলে কী করব। একেই তো প্রথমবারের মতন নেগেটিভ টেম্পারেচার ফেস করছি, তার উপর হাই অ্যালটিটিউডের কারণে মাথা ব্যথা, বমি বমি ভাব, একই সাথে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। এত কিছুর পর
বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করার সুযোগ নেই। আর এসবের মাঝে প্রায় 2 ঘন্টা হাঁটার পর নিজের চোখের সামনে যা দেখলাম তা এর আগে কখনো কল্পনাও করতে পারিনি। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে মার্দি হিমাল ভিউ পয়েন্ট। টেম্পারেচার অলমোস্ট -1-2 হবে। আর আমার পিছনে ঠিক পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ। আর আমার এইদিকে আছে হচ্ছে ফিশটেল। একপাশে ৭,২১৯ মিটার উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে অন্নপূর্ণা সাউথ, আর আরেক দিকে ৬,৯৯৩ মিটারের ফিশটেল, যার লোকাল নাম মাছা পুছরে, মানে মাছের লেজ। এমন নামের কারণ এর আকৃতি দেখলেই বুঝে যাওয়ার কথা, কিন্তু এর চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা পৃথিবীর সেই হাতে গোনা কয়েকটা পাহাড়ের একটি, যার চূড়ায় কখনো মানুষ পৌঁছাতে পারেনি। চাইলেই এটা নিয়েও একটা রংচটা গল্প বানিয়ে ফেলা যায়, কিন্তু আসল কাহিনী হচ্ছে লোকালদের কাছে এটা একটা স্পিরিচুয়াল জায়গা। 1957 সালে একটা ব্রিটিশ টিম তখনকার রাজার কাছ থেকে একটা বিশেষ পারমিট নিয়ে ফিশটেলের চূড়ার কাছাকাছি গিয়েছিল, কিন্তু পারমিটের শর্তই ছিল যে তারা কেউ একেবারে চূড়ায় যেতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এমন একটা জায়গায় আসলে তো মানুষের বেঁচে থাকার ইচ্ছা আরও বেড়ে যাওয়ার কথা, তাও একজন নিজের জীবন কিভাবে শেষ করলো? আমার সাদামাটা জীবনের শেষটাও সাদামাটা হবে, এটা আসলে আমি মেনে নিতে পারি না। তাই সবাই যখন জানে আমি মাইন্ড ফ্রেশ করার জন্য ট্রিপে যাচ্ছি, তখন আমি আসলে নিজের মৃত্যুর ভেন্যু খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এখানে এসে যা দেখলাম, যা বুঝলাম, এতে নিজের সম্পূর্ণ জীবন নিয়ে আরও বেশি আফসোস হচ্ছে। নিজেকে সারা জীবন সে অন্ধকার দুনিয়া আটকে না রাখলে হয়তো আজকে আমার সিদ্ধান্ত ভিন্ন রকম হতো। এই ঠান্ডার কাছে আপাতত গল্পের শেষটা জানার ইচ্ছা হার মেনেছে। এতটাই ঠান্ডা যে পায়ের অনুভূতি শক্তি হারিয়ে গেছে। বর্তমানে তাপমাত্রা এক্স্যাক্টলি কত তা বলা মুশকিল, কিন্তু কাল রাতের চেয়েও যে কম এতে কোনো সন্দেহই নেই। তাই এক্সট্রা সাপোর্টের জন্য এখান থেকে লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ চাটা খেতে খেতে একজন আসল বীরের গল্প শুনলাম। उसका 15 किलो 20 किलो तक गया था। मेरा 2 बेटा है, 1 बेटी। बेटा 18 साल हो गया, एक 16 साल का है। मैं तो अभी 2 साल से यही है ना। अभी क्या है, इधर ये स्कूल भेजना के लिए बहुत, अभी तो एक 10 में है, एक 12 में है, इसलिए थोड़ा पैसे ज़्यादा चाहिए ना, इसलिए यूँ में एक बर्फ़ में चल के आना पड़ता है। पहले वो तो खेती किसान करता था, पहले तो अभी ज़्यादा पैसे नहीं चाहिए ना, ऐसे खेती किसान के वो नहीं है। ऐसा अभी क्या है, अभी आप थोड़ा समस्या के लिए इधर में 2 महीना 3 महीना करता है। यहाँ पर 3 महीने करते हो? ये सीज़न में 3 महीने, दूसरे सीज़न में 3 महीने 6 महीने। हाँ, हर रोज़ है ना। इधर बैठने के लिए बहुत मुश्किल है, या अभी बर्फ़ ज़्यादा गिरता है। हर रोज़ ऐसे ही है, हर रोज ऐसे ही है। यहाँ अभी 10 दिन 15 दिन इधर बैठेगा, फिर गाँव जाएगा, 10 दिन 15 दिन उधर बैठेगा, फिर इधर आएगा। उधर ही खेती किसान है ना। পৃথিবীর নিয়ম আসলে অদ্ভুত। আজকে এই ভিউ পয়েন্ট আমাদের সেলিব্রেশনের জায়গা, কারণ অতিরিক্ত বরফের জন্য বেস ক্যাম্প পর্যন্ত যাওয়া যাচ্ছে না। কিন্তু এই একই জায়গা এখানকার চাওয়ালাদের জন্য যুদ্ধের ময়দান। 3 ঘন্টা পর যখন ভিজিবিলিটি ধীরে ধীরে কমতে শুরু করেছে, তখন খেয়াল করে দেখলাম যে আমরা বাদে বাকি সবাই ফেরত চলে গেছে। শেষ অতিথি হিসেবে যখন আমরাও ফিরতি পথ ধরছি, তখন রিয়েলাইজ করলাম যে অন্ধকারে পাড়ি দেওয়ার পথটা যে আসলে কতটা ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্করের প্রমাণ হিসেবে করি ভ্যান ভেগেলের চেকপোস্টে যথেষ্ট। 2018 সালের ফেব্রুয়ারিতে করি বেসক্যাম্প থেকে ফেরার পথে এই জায়গাটাতেই নিখোঁজ হয়ে যায়। তার সাথে আসলে কি হয়েছিল তা কেউ জানে না। আর ট্র্যাকে কেউ মারা গেলে অথবা হারিয়ে গেলে তার নামে একটা চেকপোস্ট বানানোটা কমন রীতি। তাহলে আমাদের সেই ডায়েরির ক্যারেক্টারের চেকপোস্টটা কোথায়? এটা জানতে
আগে নিচে যেতে হবে। তাই হাই ক্যাম্প থেকে সব জিনিসপত্র নিয়ে যখন নিচে যাওয়া শুরু করেছি তখন বুঝলাম যে আমরা আসলে ঠিক কতটা লাকি। আজকে স্নোফল তো অনেক দূর, উল্টো বরফ গলে রাস্তা পুরোটা কাদা কাদা হয়ে আছে। তাও দুপুরের মধ্যে বাদালডান্ডা হয়ে লো ক্যাম্প আসতে খুব একটা বেগ পেতে হয়নি। যারা শুধুমাত্র মারদি হিমাল ট্রেকে আসে তারা এই লো ক্যাম্পের এই জায়গা থেকে সিদিং চলে যায়, কারণ সিদিংয়ে হচ্ছে জিপ স্ট্যান্ড আছে, ওইখান থেকে লোকালি পোখরা পর্যন্ত যাওয়ার জিপ পাওয়া যায়, মানে আপনি একদিনেই ভিউ পয়েন্ট থেকে ডিরেক্ট পোখরা পর্যন্ত চলে যেতে পারবেন। কিন্তু আমরা যাচ্ছি এইদিকে, হুইচ ইজ ফরেস্ট ক্যাম্প। এর কারণ দুইটা, এক হচ্ছে আমরা ফরেস্ট ক্যাম্পে কিছু জিনিস ভুলে রেখে চলে আসছি, আর একটা কারণ হচ্ছে আমরা গান্দ্রুক যাব ট্রেকিং করে। ট্রেল প্রায় শেষ, এখন গল্পের শেষটাও জানা উচিত। এখানে আসার পর বুঝলাম জীবন শেষ করে দেওয়ার হাজারটা কারণের সাথে যুদ্ধ করার জন্য বেঁচে থাকার একটা কারণই হয়তো যথেষ্ট। আর সেই একটা কারণ হয়তো আমি পেয়ে গেছি। একই সাথে আমি এটাও বুঝে গেছি যে যাদের এতদিন দোষী প্রমাণ করার চেষ্টা করছিলাম তাদের আসলে কোনো দোষ নেই। সবার জন্য এত কিছু করার পরও যেমন কেউ আমার কথা ভাবেনি, ঠিক তেমনই চুপচাপ আমার সব কথা শুনে যাওয়া ডায়েরিটাকে আমি একা এই জঙ্গলের মাঝে ফেলে যাচ্ছি। কারণ এটার সাথে থাকলে আমি হয়তো বাঁচার আশা আবার হারিয়ে ফেলবো।